শোন তাহলে, চ্যাপ্টারটার নাম ছিল তাপ সঞ্চালন। বাকি আছে দুটো জিনিস, একটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্রটা, আর একটা বাকি আছে আহ, ভিনের সূত্র, ঠিক আছে, বা সরণ সূত্র নামে লেখা আছে দেখবি তোদের বইতে। এই দুটো জিনিসই বাকি আছে। অনেকে আসেনি কেন রে? বান্ধবীগুলোর কি খবর? কে আসেনি? তোর বান্ধবী আসেনি কেন? জ্বর হয়ে গেছে। এখান থেকে কে আসেনি? তোর বান্ধবী আসেনি কেন? জানিস না? আর তোদের মধ্যে শুভ্র আসেনি, ও তো বলেছে আমাকে। আচ্ছা, চল। তো নিউটনের শীতলীকরণ সূত্র আর একটা কি বললাম, ভিনের সরণ সূত্র, ঠিক আছে, এই দুটো সূত্র আজকে কভার করব। খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং কনসেপচুয়াল জিনিস আছে দেখ তাহলে। প্রথমেই আমি নিউটনের শীতলীকরণ সূত্রটা নিয়ে বলছি। শীতলীকরণ সূত্র কি বলা হয়েছে এই সূত্রতে? এই সূত্রতে বলা হচ্ছে যে কোনো একটা বস্তু তাপ বর্জন করবে, তাই তো? আমি একটা বস্তু, আমি কিছু একটা টেম্পারেচারে আছি, তো আমি কি করব? তাপ বর্জন করবো, তাই না? তো আমার তাপ বর্জনের একটা হার আছে, মানে আমি একটা একক সময়ে কিছু নির্দিষ্ট পরিমাণ তাপই বর্জন করব, ডিপেন্ড করবে আমার টেম্পারেচারের উপর। নট অনলি মাই টেম্পারেচার, পরিবেশের টেম্পারেচারের উপরও ডিপেন্ড করবে, তাই তো? তো আমি যে তাপটা বর্জন করব তার হার যদি আমি ডিকিউ ডিটি দিয়ে রিপ্রেজেন্ট করি, টাইম ডেরিভেটিভ মানে কি, হিটটা একক সময়ে কতটা চেঞ্জ হচ্ছে, এটা তো বোঝাতে চাইছি আমি। তাহলে ডিকিউ ডিটি মানে হচ্ছে একক সময়ে কি পরিমাণ তাপ বর্জন করছে। হুম। তো নিউটন বলছেন যে এই যে তাপ বর্জনের হার, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। কার কার মধ্যে টেম্পারেচার ডিফারেন্স? যে অবজেক্টটা তাপ বর্জন করছে মানে আমি, এবং আমার পরিবেশ। আমার টেম্পারেচার কত? থিটা। আমার পরিবেশের টেম্পারেচার কত? থিটা জিরো। তাহলে আমাদের দুজনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত? থিটা মাইনাস থিটা জিরো। অবভিয়াসলি আমার থিটা বড় আছে বলেই তো আমি তাপ বর্জন করছি, না তো শোষণ করতাম, তাই না? সো থিটা মাইনাস থিটা জিরো এর সাথে প্রপোর্শনাল হবে তাপ বর্জনের হার। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে কিনা? এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। আমি এটাকে আরেকটু ভেঙে একটা অন্য ফর্মে নিয়ে আসবো। সামনে একটা মাইনাস সাইন থাকবে, খেয়াল রাখবি। কেন মাইনাস সাইনটা দিচ্ছি? কারণ এটা তাপ বর্জনের হার, বর্জন করছে ধীরে ধীরে, এই রেটটা নেগেটিভ রেট আসবে, সেইটা বোঝানোর জন্য সামনে আমি কি করেছি, একটা মাইনাস সাইন ইউজ করেছি। কারো কোনো সমস্যা আছে? নেই তো? আচ্ছা, আমরা এরকম পড়েছিলাম যে হিট কিউ কে এমএসটি লেখা যেতে পারে। টি ইজ দ্য টেম্পারেচার চেঞ্জ, বলা যেতে পারে তো? বা আমি এখানে টি না বলে আমি এখানে থিটা বলে দিই, এমএস থিটা, কারণ টি হিসাবে আমি এখানে টাইমকে ইউজ করে নিয়েছি। সেজন্য টি দিয়ে টেম্পারেচার না বলে আমি কি বললাম? থিটা। তো কিউ এর জায়গাতে যদি ওই পার্টটাকে লিখে দিই, ডিডিটি অফ এম এস থিটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস থিটা মাইনাস থিটা জিরো, লেখা যায় এরকম। আচ্ছা, এম তো বেচারা কনস্ট্যান্ট, এস তো জন্ম থেকেই কনস্ট্যান্ট ছিল। তাহলে কি করবো এদেরকে বল? এম এসটাকে বাইরে বের করবো। তাহলে ডেরিভেটিভ কার হবে? শুধুমাত্র থিটার হবে। ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস থিটা জিরো। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? আচ্ছা, এম এস এটাও কনস্ট্যান্ট, যদি একটা পার্টিকুলার মেটেরিয়াল নিয়ে নিই যার ভর ফিক্সড, আর স্পেসিফিক হিট কনস্ট্যান্ট তো ফিক্সডই আছে, তাহলে এই পুরো পার্টটাও কনস্ট্যান্ট। বাদ দিয়ে দিলে প্রপোর্শনালিটি সাইন লেখা যায়, যে ডি থিটা ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস থিটা জিরো, লেখা যায় কিনা? এই পার্টটাও নিউটনের শীতলীকরণ সূত্র বলা হয়, আর এইটাকেও নিউটনের শীতলীকরণ সূত্র বলা হয়, দুটো একই জিনিসই ধরতে গেলে। ওইখানে বলা হয়েছে তাপ বর্জনের হার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। আর এইখানে কি বলা হচ্ছে? এইখানে বলা হচ্ছে যে উষ্ণতার পরিবর্তনের হার। ওখানে বলা হচ্ছে তাপ বর্জনের হার, আর এটা কি, থিটাটা কি, উষ্ণতা। তাহলে উষ্ণতার পরিবর্তনের হার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট। ক্লিয়ার হয়েছে? বুঝে গেছিস নিশ্চয়ই? তো এইটাই হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। এবার এবার যেটা আমি করব সেটা হচ্ছে এই সূত্রটাকে একটা জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন নিয়ে আসবো, এই প্রপোর্শনাল সাইন সরিয়ে কনস্ট্যান্ট ফাংশন নিয়ে আসবো, এগুলোই কাজ। বাকি আমার সূত্র শেখা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট যদি নিয়ে আসতে চাই, প্রপোর্শনাল সাইন সরিয়ে ধরুন আমি একটা কনস্ট্যান্ট লিখছি, দ্যাট ইজ ক্যাপিটাল সি, ঠিক আছে? কনস্ট্যান্টটাকে ক্যাপিটাল সি দিলাম, কে দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, তোদের বইগুলোতে বোধহয় সি দেখলাম, আমি তাই সি দিয়ে দিলাম। ওকে। ডি থিটা ডিটি ইকুয়াল টু মাইনাস সি থিটা মাইনাস থিটা জিরো। কারো আপত্তি আছে এতদূর পর্যন্ত? নেই? তাহলে এটাও নিউটনের শীতলীকরণ সূত্রের একটা গাণিতিক রূপ, তাই না? এগুলো সব কি এক একটাই রূপ। আচ্ছা, এবার ধর আমি একটা অবজেক্ট, ধরবি কি আমি তো অবজেক্টই। তো আমি একটা অবজেক্ট, আমার একটা টেম্পারেচার আছে ধরে নে। কত টেম্পারেচার আছে? প্রথম দিকে আমার টেম্পারেচার ছিল থিটা ওয়ান, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি আমি তাপ বর্জন করব। পরিবেশের টেম্পারেচার কিছু একটা আছে থিটা জিরো, ঠিক আছে? আমি তাপ বর্জন করব। যত তাপ বর্জন করব আমি তত কি হবো? ঠান্ডা হবো না?
তত শীতল হব, মানে আমার টেম্পারেচার তত কমবে। কমতে 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 ধরে নে θ1 থেকে আমার টেম্পারেচার হয়ে গেল θ2। বুঝতে পারলি কি বললাম? আমার টেম্পারেচার প্রথমে কত ছিল? θ1। আমি তাপ বর্জন করছি, বর্জন করতে করতে আমার টেম্পারেচার কত হলো? θ2। তাহলে অবভিয়াসলি θ1 ইজ গ্রেটার দেন θ2। θ1 ইজ গ্রেটার দেন θ2। এত দূর পর্যন্ত বুঝতে পারলি? পরিবেশের টেম্পারেচার মানে আমি যে পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, এখানে পরিবেশ বলতে এই ঘর, তোরা, বইপত্র, সবকিছুই, বোর্ড। তো এই যে পরিবেশটা তার একটা টেম্পারেচার আছে, তো সেই টেম্পারেচারটা কত ছিল? θ0 ছিল, ঠিক আছে? এবার তোর মনে হতে পারে তাহলে θ0 বাড়ছে। দেখ, পরিবেশ হচ্ছে একটা হিউজ একটা অবজেক্টের মতো। ওর টেম্পারেচারের সামান্য তাপ নেওয়ার জন্য টেম্পারেচারের যে পরিবর্তন প্রায় নগণ্য। তাহলে আমি ধরে নিচ্ছি যে ওর টেম্পারেচার ফিক্সডই আছে, θ0ই আছে। পরিবেশ বলতে এখানে বাইরের ইউনিভার্সের কথা বলছি। তো হিউজ একটা অবজেক্ট, তার টেম্পারেচার কি বা পরিবর্তন হবে? ক্লিয়ার হয়েছে আমার কথা? ওকে। তাহলে আমি যে অবজেক্টটা, আমার টেম্পারেচার তুই দেখলি এই প্রসেসটার দরুন θ1 থেকে θ2 হয়েছে, কনস্ট্যান্ট কি আছে? কনস্ট্যান্ট নেই, মানে আমার টেম্পারেচার পরিবর্তন হয়েছে। তো এই যে ডি থিটা পার্টটা দেখতে পাচ্ছিস না, এই ডি থিটা, আমি চাইলে এই ডি থিটাটাকে রিপ্লেস করে θ1 মাইনাস θ2 লিখতে পারি কিনা বল? টেম্পারেচারের পরিবর্তন। ডি থিটা মানে কি? টেম্পারেচার পরিবর্তন। তো এটা ডেরিভেটিভ ফর্মে ছিল খুব সূক্ষ্মভাবে বোঝানোর জন্য। আমি ক্লাসিক্যালি বৃহৎ ক্ষেত্রে চলে আসছি। এটা টেম্পারেচারের ডিফারেন্স। 1 - 2 করবো না, 2 - 1 করবো। তার কারণ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, কোনটা বড় কোনটা ছোট সেটা পরের বিষয়, আমি তো পরিবর্তন বের করছি। অটোমেটিক নেগেটিভ বেরিয়ে যাবে এটা। ক্লিয়ার হয়েছে? তাহলে পরিবর্তনটা কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এইভাবে আমি ডি থিটাকে লিখতে পারি কিনা, মানে আমি ডেরিভেটিভ ফর্ম থেকে ক্লাসিক্যাল মেথডে চলে আসছি। ডিটি মানে কি ছিল রে? চেঞ্জ ইন টাইম, টাইমের পরিবর্তন। তো আমি টাইমের পরিবর্তনকে জাস্ট টি ধরে নিচ্ছি। তাহলে ডিটিটাকে আমি রিপ্লেস করব, ডিটিটাকে রিপ্লেস করব জাস্ট টি দিয়ে। এতদূর পর্যন্ত বুঝতে পারলি? কারো আপত্তি নেই তো? আচ্ছা, এই থিটাটা কি ছিল রে? আমার টেম্পারেচার। তুই বুঝতেই পারছিস যে আমার টেম্পারেচার ফিক্সড নাই, θ1 থেকে θ2 হয়েছে। তাহলে আমি আমার টেম্পারেচার বসাবো কত? θ1 থেকে θ2 এর মধ্যে কোন মানটাকে বসাবো? গড় মানটাকে বসাবো। গড়ে একটা মান নিয়ে নেবো, কারণ ফিক্স তো নেই। তাহলে আমি থিটা বলতে এখানে কাকে রিপ্রেজেন্ট করব? আমার প্রথমে ছিল θ1, পরে হয়েছে θ2, তাহলে গড়ে আমার টেম্পারেচার কত আছে? এটা, হ্যাঁ কি না? মানতে পারলি এত দূর পর্যন্ত? একটু এরর চলে আসছে কারণ ডেরিভেটিভ তোকে ক্লাসিক্যালে যাবো, একটু এরর আসবে, বাট অ্যাজাম্পশন করে আমরা লিখতে পারি। আর θ0 θ0, ওর কোনো সমস্যা নেই। তাহলে এই সমীকরণটা, এটাকে যদি আমি এখন ক্লাসিক্যালি লিখতে চাই তাহলে এরকম হবে, ডি থিটার পরিবর্তে θ2 মাইনাস θ1, ডিটির পরিবর্তে টি মাইনাস সি, থিটার পরিবর্তে θ1 প্লাস θ2 ডিভাইডেড বাই 2 আর মাইনাস θ0। বল বুঝতে পারলি? এটাও নিউটনের শীতলীকরণ সূত্রের গাণিতিক রূপ। আমরা সচরাচর ইউজ করব এটাকে ম্যাথমেটিক্সে। কি বুঝতে পারলি? এটা বুঝতে পারিস নি? θ2টাই θ0 না, কেন θ0 বলছিস ওটাকে তুই? না, আমি স্টেবল হয়ে যাইনি, আমি পার্টিকুলার একটা টাইম টি সময়ে আমার টেম্পারেচার θ1 থেকে θ2 হলো, তার মানে এই না যে আমার তাপ অর্জন করা শেষ হয়ে গেছে, আমি আর পরেও করতে পারি। এখনো আমি পরিবেশের সাথে সাম্যে আসেনি। ঠিক আছে, যদি পরিবেশের সাথে সাম্যে চলে আসতাম তাহলে ওর টেম্পারেচার আমার টেম্পারেচার সেম হয়ে যেত, সেটা আলাদা বিষয়। তো ওটা একটা স্পেশাল কেস, আমি করতেই পারি θ2 কে θ0, বাট টাইমটা তখন ইনফাইনাইট হয়ে যেতে। হ্যাঁ, অনেক সময় পরে এই ঘটনাটা ঘটতে পারে। যাই হোক, তাহলে এইখানে যে ফর্মুলাগুলো লিখলাম এই ফর্মুলাগুলো প্রত্যেকটা একই রকমের। তুই এটাকেও মুখস্থ করে নিতে পারিস, আর এখান থেকে এটা বের করে নিতে হবে তাহলে তোকে। শুধুমাত্র কিউবের জায়গাতে এম এস থিটা বসালেই চলে আসবে এটা। এটা যদি মনে থেকে যায় তাহলে এটা অটোমেটিক তুই বানাতে পারবি। উপরে পরিবর্তন লিখে দিলি, পরিবর্তন, নিচে টাইম লিখে দিলি টাইম, এখানে কনস্ট্যান্ট সি করে দিলি, থিটার জায়গায় লিখে দিলি গড় মানটাকে, আর মাইনাস θ0 ছিল। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকেই আমি ওখানে লিখেছি। তোদের বইগুলোতে দেখবি এই মাইনাসটাকে সরিয়ে দিয়েছে, দিয়ে এখানে θ1 মাইনাস θ2 করে দিয়েছে, মানে মাইনাসটাকে উল্টোপাল্টা করে দিয়েছে। করাই যায়, এখান থেকে মাইনাস সরিয়ে দিলে এটা θ1 মাইনাস θ2 হয়ে যাবে। বুঝতে পারলি কি না? এটা দিয়ে আমরা প্রবলেম করব, পরে করব। এবার শোন, এখানেই থেমে যাব না। নিউটনের শীতলীকরণ সূত্র, নিউটন বলে কথা, এত সহজে তো হবে না, তাই না? আরো কিছু আছে এর মধ্যে, ভাবছিস এত সহজে শেষ করে দেবো? এবার শোন, এতদূর পর্যন্ত ঠিক আছে, আমি টেম্পারেচার মেজার করলাম θ2 মাইনাস θ1। এবার এবার এই যে থিটা মাইনাস θ0 টার্মটা আছে, এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করছি, এগুলো যদিও আমরা হায়ার স্টাডিতে গিয়ে বেশি করে পড়বো, আমাদের সিলেবাসের মধ্যে একটু আছে তাই একটুখানি পড়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে থিটা মাইনাস θ0টা আছে না, এইটাকে যদি আমি ক্যাপিটাল টি দ্বারা রিপ্রেজেন্ট করি, মানে ক্যাপিটাল টি কাকে রিপ্রেজেন্ট করছে? টেম্পারেচার ডিফারেন্স অবজেক্ট আর এনভায়রনমেন্টের মধ্যে। মানে আমি এখন উষ্ণতার পার্থক্যকেই একটা ভেরিয়েবল হিসেবে ধরতে চাইছি।
রাশি বানাতে চাইছি। থিটা, থিটা জিরো এগুলো রাখবো না। কি বললাম? থিটা মাইনাস থিটা জিরোটা হচ্ছে অবজেক্টের টেম্পারেচার আর পরিবেশের টেম্পারেচার এর মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে আমি ডাইরেক্টলি টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ক্যাপিটাল টি। তার মানে ক্যাপিটাল টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। আমি টেম্পারেচার ডিফারেন্স দিয়ে একটা রাশিমালা তৈরি করবো শুধুমাত্র। দেখ, আমি যদি ডেরিভেটিভ করি এই জায়গাটাকে উইথ রেসপেক্ট টু থিটা, যদি আমি ডেরিভেটিভ করি তাহলে এই দিকেও ডেরিভেটিভ করতে হবে আর এই দিকেও ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ কি না? দুই দিকে একই ডেরিভেটিভ করতে হবে আমাকে। এইখানে ডেরিভেটিভ যদি করি তাহলে ডি থিটা তো 1ই হয়ে যাবে, মাইনাস থিটা জিরো পরিবেশের টেম্পারেচার কনস্ট্যান্ট টার্ম, চেঞ্জ তো হচ্ছে নাও, তাহলে জিরো হয়ে গেল কনস্ট্যান্টের ডেরিভেটিভ, হ কি না? আর এইখানে ডিটি ডি থিটা। ঠিক আছে এতদূর পর্যন্ত? মানে আমি এটা বলতে পারি যে ডিটি মানেই ডি থিটা, গুণ করে দে, ডিটি মানেই ডি থিটা। অর্থাৎ আমি এই ডি থিটাটাকে রিপ্লেস করে ডিটি লিখতে পারি, পারি কি না? তো এই ডি থিটাটাকে রিপ্লেস করে আমি এখন ডিটি লিখবো, তাহলে এইখান থেকে আমি করছি ডি থিটা চেঞ্জ করে দিলাম ডিটি। নিচে কি আছে? ডি স্মল টি, ওটা ক্যাপিটাল টি, এটা স্মল টি, ওটা টেম্পারেচার ডিফারেন্সকে ডিনোট করছে আর এটা টাইমকে ডিনোট করছে। মাথায় ঢুকলো? ওটা টেম্পারেচার ডিফারেন্সকে ডিনোট করছে আর এটা টাইমকে ডিনোট করছে। ওকে, আচ্ছা, সমান সমান মাইনাস সি, আর থিটা মাইনাস থিটা জিরোকে কি বলেছিলাম রে? জাস্ট টি বলেছিলাম। ওই দেখো পরে থিটা মাইনাস থিটা জিরোকে জাস্ট টি বলেছি। কি হলো এটা করে? এটা করে হলো যে আমি টেম্পারেচার ডিফারেন্সের সাথে একটা রিলেশন তৈরি করব উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাথে, যে টেম্পারেচার ডিফারেন্সের কি পরিবর্তন হয়। ঢুকলো আমার মাথায়? কি বললাম? টেম্পারেচার ডিফারেন্সটা হচ্ছে ক্যাপিটাল টি, এর সাথে টাইম স্মল টি, তার কি সম্পর্ক সেইটা আমি বের করতে চাইছি। ওকে, তাহলে এই ফর্মটাকে তোকে শুধু একটু সলভ করে নিতে হবে। এবার সলভ করার জন্য তুই কি করবি দেখে নে। সলভ করার জন্য তুই করবি ডিটি এখানে আছে, ওখানে ক্যাপিটাল টি আছে, তাহলে ওদের টি গুলোকে একসাথে রাখ, তাই না? বল বল বল। হ্যাঁ, এই দুটো ক্যাপিটাল টি একই, এটা একটা মানকে ডিনোট করছে আর এটা পরিবর্তনকে ডিনোট করছে। ঠিক আছে, আচ্ছা, এখানে মাইনাস সি ডিটি। এবার ভালো লাগছে কিনা ওদেরকে দেখতে? যে যাকে পছন্দ করে তাকে তার পাশে রেখে দিয়েছি, তাই না? অঙ্কিত হাসছে। আচ্ছা, এবার যদি আমাকে রিলেশন বের করতে হয় তাহলে ডেরিভেটিভ টার্মটাকে সরাতে হবে। আর ডেরিভেটিভ টার্মটাকে যদি সরাতে হয় তাহলে এখন বুঝতেই পারছিস ডেরিভেটিভ টার্মকে সরাবো মানে ইন্টিগ্রেশন ছাড়া আমার কাছে উপায় নেই। ইন্টিগ্রেশন করলেই একমাত্র সরবে। সি তো কনস্ট্যান্ট ছিল, ইন্টিগ্রেশন ডিটি। বল বুঝতে পারলি এতদূর পর্যন্ত? তোদের সমাকলন তো হয়েছে, কে একদমই সমাকলন শিখিসনি? সবাই শিখেছিস বা বড় হয়ে গেছিস তোরা। শোন, আমি টাইম কাউন্ট করা শুরু করছি। ধর এখন স্টার্ট করলাম, তার মানে এখন টাইমটা শূন্য, জিরো টাইম থেকে আমি স্টার্ট করছি। তাহলে আমার স্টার্টিং টাইমটা কত? জিরো। এবার স্টার্টিং টাইমে আমার আর পরিবেশের মধ্যে কি টেম্পারেচার ডিফারেন্স থাকবে না? ম্যাক্সিমাম থাকবে। তাহলে আমার আর পরিবেশের মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে, আমি সেই টেম্পারেচার ডিফারেন্সটাকে টি জিরো বলে দিচ্ছি। লিমিট বসাচ্ছি, হ্যাঁ, যে জিরো টাইমে অর্থাৎ যখন আমি টাইম কাউন্ট করা স্টার্ট করছি সেই সময় আমার আর পরিবেশের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স কত ছিল? টি জিরো ছিল, ক্যাপিটাল টি জিরো ছিল। জিরো দিয়ে বুঝিয়েছি যে জিরো টাইমে। এবার কিছুক্ষণ পর আফটার টাইম টি, কিছুক্ষণ পর আমাদের দুজনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স চেঞ্জ হয়ে গেছে। কত হয়েছে চেঞ্জ হয়ে? ক্যাপিটাল টি হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, ক্যাপিটাল টি হয়ে গেছে। কি বুঝতে পারলি? মানে কমে গেছে টেম্পারেচার ডিফারেন্সটা। তাহলে এটাকে যদি এখন তুই সমাকলন করিস রে, এই ডিটি বাই টি এর সমাকলন কেউ বলতে পারবি? কেউ বলতে পারবি না। তা আমি বলে দিই শোন, যখন এরকম ইন্টিগ্রেশন থাকবে ডিএক্স বাই এক্স, এর ইন্টিগ্রেশন হবে ln x। কি হবে মনে রাখতে পারবি তো? স্কোয়ার থাকলে কিন্তু আর হবে না। স্কোয়ার যদি চলে আসতো তাহলে হতো না, শুধু এক্স থাকলে এটা হবে ln x। যদি স্কোয়ার থাকতো তাহলে কি হতো? তাহলে তুই এটাকে সাজিয়ে লিখতি এক্স পাওয়ারে মাইনাস টু ডিএক্স, দিয়ে তুই বলতি এক্স পাওয়ারে এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। মনে পড়ছে ওই ফর্মুলাটা লিখেছিলাম যে? বাট এখানে কি করতে হবে? এখানে আমাকে করতে হবে ln x। তাহলে এখন ফর্মুলা স্কোয়ার নেই, জাস্ট ln x। কনস্ট্যান্ট আছে, বাট আমার তো লিমিট আছে, তাই কনস্ট্যান্ট বসাবো না আমি। ওকে, চল, তাহলে এইখানে ln t লিমিট কি আছে বল? ফ্রম টি জিরো টু টি। বুঝতে পারলি? আচ্ছা, ডিটির ইন্টিগ্রেশন করছি, কিছুই নাই, তাহলে টি চলে আসবে। বুঝতে পারলি কি না? ফ্রম জিরো টু টি। বুঝে গেছিস এত দূর পর্যন্ত? একবার বসাবি ln টি, মাইনাস দিয়ে একবার বসাবি ln টি জিরো, একবার বসাবি সি টি আর একবার বসাবি জিরো। বল বুঝতে পারলি? কারো কোনো ডাউট আছে? নেই তো? জাস্ট ম্যাথমেটিক্স করছি। আচ্ছা, ln টি মাইনাস ln টি মানে লগ, এটা আর কি, ই বেসে লগ এটাকে বলে, তাই তো? জানিস কি না? এটাকে ই বেসে লগ বলে। তো এটা মাইনাস থাকতে গেলে কি হয়ে যায় রে? বাই হয়ে যায় না? কে কে জানিস লগ? ক্লাস 9-এ করেছিস?
লগ এক্স মাইনাস লগ ওয়াই, তাহলে লগ এক্স বাই ওয়াই, সেই জিনিসটাই করলাম, সমান সমান মাইনাস সিটি। বল বুঝতে পেরেছিস? টি বাই টি জিরো, এখন যদি এলএনটাকে সরিয়ে দিই তাহলে এটাকে করতে হবে এক্সপোনেনশিয়াল পাওয়ারে মাইনাস সিটি। জানতি কি এটা, যে এলএন সরিয়ে দিলে কি হয়ে যায়, এক্সপোনেনশিয়াল হয়ে যায়। এটাও লিখে দিই, এগুলো তোরা জানিস না কিছু। ধর এরকম লগ এক্স আছে, লগ এক্স সমান সমান ওয়াই আছে। হুম, তাহলে তুই যদি এখান থেকে এক্স বের করতে যাস তাহলে তোর এখানে লিখতে হবে 10 পাওয়ারে ওয়াই, কারণ এই লগটা বেসে 10 আছে। বেসে কি আছে, কিছু লিখছি না মানে বেসে 10 আছে। কিন্তু যদি আমি এলএন লিখে দিই, এলএন মানে কি বলতো, লগ বেসে ই, লগ বেসে ই। তো যদি আমি এলএন এক্স বলি বা লগ বেসে ই এক্স বলি ইকুয়াল টু ওয়াই বলি, তাহলে এক্স ইকুয়াল টু কি করতে হবে, আমাকে ই টু দি পাওয়ার ওয়াই করতে হবে। 10 ছিল 10 পাওয়ারে ওয়াই, তাহলে ই আছে ই পাওয়ারে ওয়াই। এগুলো ক্লাস 9 এর বিষয়। ওকে, তো সেই জিনিসটাকে যদি এখানে অ্যাপ্লাই করি, এলএনটা সরাচ্ছি মানে ই পাওয়ারে চলে গেল, ই পাওয়ারে মাইনাস সিটি, অর টি ইকুয়াল টু টি জিরো ই পাওয়ারে মাইনাস সিটি। কষ্ট তো হলো এটা বুঝতে, তাই না? বা মনে রাখাটা তো একটু জটিল হচ্ছেই, প্র্যাকটিস করতে হবে। যদি না ছেড়ে আসতে চাস আর পরীক্ষায় যদি চলে আসে, তাহলে প্র্যাকটিসটা করতে হবে। এখান থেকে স্টার্ট করলাম, যেভাবে আমি পরপর মনে রেখেছি, এক ধরনের মুখস্থ রাখার মতোই, যে পরপর আমি কি করব, গুলিয়ে যাবে তো। তো সেরকম তোদেরকেও প্র্যাকটিসটা করে নিতে হবে, যে পরপর আমি কি করব। ওকে, যদি তোকে ক্যাপিটাল টি এর সম্পর্কে যেতে বলে, তাহলে এটা তুই আর করলি না, ক্যাপিটাল টি এর সম্পর্কে এখান থেকে লাফ মেরে দিলি। ঠিক আছে, এগুলো বের করার পর তারপর আবার ইন্টিগ্রেশনের হেল্প নিতে হচ্ছে, হেল্প নিয়ে তোকে আবার সমাধানটা করতে হলো। টি ইকুয়াল টু টি জিরো ই পাওয়ারে মাইনাস সিটি, এগুলো যা করেছি সব নিউটনের শীতলীকরণ সূত্রেরই গাণিতিকগুলো। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, গ্রাফ যদি প্লট করা যায়, এক্স অ্যাক্সিসে টাইমকে রাখবো আর ওয়াই অ্যাক্সিসে টেম্পারেচার ডিফারেন্স টি কে রাখবো। এক্স অ্যাক্সিসে টাইমকে রাখবো আর ওয়াই অ্যাক্সিসে কাকে রাখবো, টেম্পারেচার ডিফারেন্স টি কে রাখবো। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে, এগুলো মিটিয়ে দিলাম সব। গ্রাফটা দেখতে কেমন হবে একটু দেখে নে। এক্স অ্যাক্সিস যেখানে আমি নিয়েছি টাইম, ওয়াই অ্যাক্সিস এখানে নিয়েছি ক্যাপিটাল টি। ঠিক আছে, তুই দেখতে পাচ্ছিস এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। হুম, যদি আগে কখনো না শিখে থাকিস, ম্যাথামেটিক্সে যদি কখনো ইউজ না করে থাকিস, তাহলে এখন শিখে নে যে এক্সপোনেনশিয়াল টার্মের যে লেখচিত্রটা হয় সেটা দেখতে এই রকম হবে। কি করেছি দেখ, এদিকেও প্যারালাল করে দিয়েছি ওয়াই অ্যাক্সিসের সাথে, এইদিকেও প্যারালাল করে দিয়েছি। বুঝতে পারছিস? তো এইটাকে বলবো, সরি এটা একটু প্যারালাল হয়ে গেল, এরকম হবে না, শুরু হবে পার্টিকুলার একটা টাইম থেকে, এইখান থেকে। কারণ অ্যাট টাইম টি ইকুয়ালস টু জিরোতে টেম্পারেচার ডিফারেন্সের মান কত ছিল, টি জিরো ছিল, ইনফাইনাইট তো ছিল না। তাহলে একটা মান আছে টি জিরো, সেইখান থেকে কমছে, হঠাৎ করে কমে যাচ্ছে। এক্সপোনেনশিয়াল মানে কি, হঠাৎ করে একদম স্টিপ হয়ে যাওয়া। এরকম মনে রাখবি যে এক্সপোনেনশিয়াল টার্ম যখনই আসবে কি হয়ে যাবে, হঠাৎ করে স্টিপ হয়ে যাবে। এমন না যে স্লো ধীরে 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 নামছে, একদম হঠাৎ করে কার্ভ নেমে যাবে। তো হঠাৎ করে কার্ভ নেমে গেল, কিন্তু এখানে মিলবে না কোথাও, এক্সপোনেনশিয়াল থাকতে গেলে প্যারালালি চলে যাবে, মানে অসীম দূরত্ব অসীম সময়ে গিয়ে কোথাও মিলতে পারে। এটা তোরা মনে রাখবি অ্যাটলিস্ট, যখনই যখনই এক্সপোনেনশিয়াল আসবে তখনই এরকম গ্রাফ। ঠিক আছে এত দূর পর্যন্ত? তাহলে এইটাকে আমরা টি জিরো বলে দিচ্ছি, একদম মাথার টেম্পারেচার। এইটা হলো নিউটনের শীতলীকরণ সূত্র, যেমন নাম তেমন থিওরি, তাই না? ওই জন্য তো পছন্দ করিস না নাকি? যাই হোক, এবার করব ভিনের সরণ সূত্র। বিজ্ঞানী ভিন, তার সরণ সূত্র, এই জায়গাটা একটু অন্যরকম। এখানে আমরা কোনো প্রমাণ করব না বা এর মতো এত ডেরিভেশন করব না। ঠিক আছে, নিউটন মানেই ম্যাথমেটিশিয়ান, আর ম্যাথমেটিক্স ইউজ ছাড়া করবে আমরা হতেই পারে না, সেই জন্য ম্যাথমেটিক্স দিয়ে আমাদেরকে ভাবতে হলো এত কিছু। এবার আমরা করব ভিনের সরণ সূত্র, একটু মন দিয়ে শুনবি, এটা কনসেপচুয়াল, এটা ম্যাথমেটিক্যাল না অতটাও। ভিনের সরণ সূত্র, বা ইংরেজিতে আমরা বলবো এটাকে ডিসপ্লেসমেন্ট ল। কি বলবো? ডিসপ্লেসমেন্ট ল। যে কোনো একটা অবজেক্টকে যদি হিট করা যায়, অর্থাৎ যদি তার টেম্পারেচার বাড়ানো যায়, যে কোনো একটা অবজেক্টকে যদি হিট করা যায় মানে যদি তার টেম্পারেচার বাড়ানো যায় এবং তারপরে তাকে ছেড়ে দিলাম, তাহলে ওর টেম্পারেচার ওটাই থেকে যাবে। কি করবে, হিট এনার্জি রেডিয়েট করবে, তাই তো, বিকিরণ করবে তাপটাকে, বিকিরণ বললাম না আমরা, তাপটাকে কি করবে, বিকিরণ করবে। এই যে তাপটা বিকিরণ করবে, এই বিকিরিত তাপের মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের শক্তি পাওয়া যাবে। বুঝতে পারলি আমি কি বললাম? একটা অবজেক্ট, ধরুন এই পেনটা কোন একটা মেটালের তৈরি, একে আমি একদম পুরো মাত্রা হিট করে দিলাম, লাল লোহিত তত্ত্ব বানিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে এখান থেকে তো এনার্জি যাবে, তুই লাল কালারে দেখছিস তার মানে কি লাইট এনার্জি যাচ্ছে তোর কাছে লাল কালারে। তো ওই যে এনার্জিটা যাচ্ছে, ওই এনার্জির মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের
এনার্জি আছে, ঠিক আছে? এবার এটা নিয়ে একটা গ্রাফ যদি আমি প্লট করতে যাই, সবকিছু গ্রাফের উপর ডিপেন্ড করে। যদি আমি একটা গ্রাফ প্লট করতে যাই, কার সাথে গ্রাফ প্লট করছি? এনার্জির তীব্রতা, ঠিক আছে? ওই যে এনার্জিটা রেডিয়েট করছে অবজেক্টটা, তার যে তীব্রতা, ঠিক আছে, তার শক্তিটা, তার মাত্রাটা, কত বেশি এনার্জি রেডিয়েট করতে পারে, সেই এর সাথে আমি তরঙ্গ দৈর্ঘ্য, মানে কত তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি ওখান থেকে নির্গত হচ্ছে। কি বললাম? ওই বস্তু থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি নির্গত হবে। তো যেই যেই তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিগুলো নির্গত হচ্ছে, তাদের প্রত্যেকের তীব্রতা, এটাকে মেজার করে যদি আমি একটা গ্রাফ প্লট করি, তাহলে গ্রাফটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে, ঠিক আছে? গ্রাফটা দেখতে অনেকটা এই টাইপের হবে। তুই এই গ্রাফটা দেখে কি বুঝতে পারছিস? যে এখানে একটা ল্যামডা আছে, এখানে একটা ল্যামডা আছে, এখানে একটা ল্যামডা আছে, এখানে একটা ল্যামডা, মানে বিভিন্ন ল্যামডার বিভিন্ন মান আছে। এই যে ল্যামডাটা, এই ল্যামডার জন্য এনার্জি কত হচ্ছে? এতটা, মানে এনার্জির তীব্রতা এতটা। ঠিক পরবর্তী মানে একটু বেশি ল্যামডার জন্য এনার্জির তীব্রতা হচ্ছে এতটা। কি বুঝতে পারছিস আমি কি বলছি? আরেকটু বেশির জন্য এইটা। এবং এমন একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যার জন্য এনার্জির তীব্রতা ম্যাক্সিমাম। কি বুঝতে পারলি আমি কি বললাম? এমন একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে যার জন্য এনার্জির তীব্রতা কি হচ্ছে? ম্যাক্সিমাম। আমি এটাকে ল্যামডা এম দ্বারা ডিফাইন করে দিচ্ছি। কি বললাম এটাকে? ল্যামডা এম। ফার্দার যদি তার থেকে আরেকটু ইনক্রিজ করে দিই, তাহলে এনার্জি তীব্রতা কমে যাবে। তাহলে এমন একটা তরঙ্গ দৈর্ঘ্যই পাওয়া যাবে যে তরঙ্গ দৈর্ঘ্যের দরুন প্রাপ্ত এনার্জির তীব্রতা সব থেকে বেশি হবে। এই যে বস্তুটা, একে করেছিলাম হিট, এর মধ্যে থেকে রেডিয়েশন যাচ্ছিল, তাপ বিকিরণ করছিল, এবং সেই বিকিরিত তাপের মধ্যে একটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল না, অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের এনার্জি যাচ্ছিল। তার মধ্যে একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য আছে যার জন্য এনার্জির তীব্রতা সব থেকে বেশি হবে। বোঝা গেল? তো এটা আমি কোনো একটা টেম্পারেচারে করেছি, ধরে নে T1 টেম্পারেচারে করেছি, মানে এই অবজেক্টটাকে আমি হিট দিয়ে 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 T1 টেম্পারেচারে নিয়েছিলাম। এখন যদি এই অবজেক্টটাকেই আমি আরো হিট দিয়ে 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 T2 টেম্পারেচার করে দিই, মানে আরো বেশি বাড়িয়ে দিচ্ছি, T2 ইজ গ্রেটার দ্যান T1, মানে টেম্পারেচার আরো বাড়িয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, আবার বিকিরিত হতে দেখছি, তাহলে আবার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি নির্গত করবে, তাদের জন্য আবার তীব্রতা পাওয়া যাবে। তো এটার যদি গ্রাফ প্লট করা যায়, তাহলে দেখা যাবে যে গ্রাফটা হচ্ছে এইরকম। মানে কি হলো জিনিসটা দেখ, এর জন্য ল্যামডা এমটা এখানে হয়েছিল 1, 1 এর জন্য 1 বললাম, আর T2 টেম্পারেচারের জন্য ল্যামডা 1টা দেখ কমে গেল, মানে ল্যামডা এমটা কমে গেল। যত এদিকে আসছে ল্যামডা কমে যাচ্ছে না? ওদিকে গেলে ল্যামডা বাড়ছে। তাই দেখ এটার জন্য ল্যামডা কমে গেল। ল্যামডা এম মানে কি? যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তীব্রতা সব থেকে বেশি হচ্ছিল। তো এই ল্যামডা এমটার মান কি হলো? কমে গেল। বুঝতে পারলি? ফার্দার যদি আমি আরো একটা করি, আরেকটু বেশি টেম্পারেচার নিয়ে এলাম T3, T3 ইজ গ্রেটার দ্যান T2, তাহলে তার জন্য আবার দেখা যাবে এরকম হয়ে যাচ্ছে, মানে এটার জন্য আরো কমে গেল। কি বুঝতে পারলি আমি কি বললাম? এরকম ভাবে গ্রাফিক্যালি দেখা যাচ্ছে, ম্যাথমেটিক্যালি না, গ্রাফ প্লট করে দেখা যাচ্ছে এটা। এটা হচ্ছে ল্যামডা M3। মানে বিষয়টা এরকম, এগুলো টাচ করবে না। বিষয়টা এরকম যে আমি টেম্পারেচার যত ইনক্রিজ করব, ওই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা তত কমবে, যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তীব্রতা সব থেকে বেশি হবে। কি বুঝতে পারলি আমার কথা কি বললাম? এটা অবজারভেশন, এটা অবজার্ভ করা হয়েছে, এটা একটা গ্রাফ। এই গ্রাফটাকে অ্যানালাইজ করে বিজ্ঞানী ভিন, বাংলাতে নামটা ভিন কিন্তু ইংরেজিতে হচ্ছে উইন, ঠিক আছে? ভিন উচ্চারণ করব ভিন। তো বিজ্ঞানী ভিন একটা সূত্র দিয়েছেন। সূত্রটা এরকম বলছেন যে আমি যে টেম্পারেচারে এক্সপেরিমেন্টটা করেছি বা যে টেম্পারেচারে অবজেক্টটাকে রেখেছি, সেই টেম্পারেচারটা এবং এই যে ল্যামডা এম এর মানগুলো পাচ্ছি না, এই ল্যামডা এম এর মানটার গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তিনি বললেন যে ল্যামডা এম মাল্টিপ্লাইড বাই টি ইজ কনস্ট্যান্ট। এটা হচ্ছে ভিনের সরণ সূত্র বা ডিসপ্লেসমেন্ট ল। ঠিক আছে? আমরা কোনো ডেরিভেশন করছি না, কি করে প্রমাণ করলো না করলো তার জন্য হায়ার স্টাডি করতে হবে, এখন অত কিছু শিখিনি। ঠিক আছে? তো আমরা শুধুমাত্র সূত্র শিখছি যে ভিনের সরণ সূত্র হচ্ছে, যে পার্টিকুলার টেম্পারেচার ধর T1 এ করছি, T1 এর জন্য ল্যামডা M1 পেয়েছি, তাহলে T1 ইন্টু ল্যামডা M1। ঠিক আছে? এটা কি হবে? কনস্ট্যান্ট হবে। যদি আমি T2 তে করি, তাহলে কি হবে? T2 ইন্টু ল্যামডা M2। এই যে মানগুলো পাবো এটা কনস্ট্যান্ট হবে, এদের মানে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারলি কি বললাম? এটাই হচ্ছে ভিনের সূত্র। তো এই জিনিসগুলো আমি জানি যে তোদের মানতে একটু কষ্ট হবে, একটু কেমন যেন মনে হবে যে কোথা থেকে কি দরকার, কেনই বা করছি এসব, এরকম একটু মনে হবে। অন্যান্য জিনিসগুলো যতটা রিলেট করতে পারবি, কারণ প্র্যাকটিক্যাল লাইফে আমি তোকে এটা দেখাতে পারবো না। একটা এক্সাম্পল দিতে পারবো যে এই ইকুয়েশনটাকে ইউজ করে আমি তোকে সূর্যের টেম্পারেচার মেজার করে দেখাবো। ঠিক আছে? আমি অনেকগুলো প্রসেস তোদের বলেছি যে নক্ষত্রের টেম্পারেচার, সূর্যের টেম্পারেচার, এগুলো কি করে মেজার করতে হয়, বর্ণালী দিয়ে বলেছিলাম, বিভিন্ন কিছু বলেছিলাম। তো এটা হচ্ছে একটা প্রসেস যেটার সাহায্যে দূরবর্তী কোনো নক্ষত্রের টেম্পারেচারকে খুব সহজে তুই এখানে বসে মেজার করতে পারবি।
তাহলে একটা প্র্যাকটিক্যাল ইউজেস আমি তোকে বলে দিলাম, একটু একটু হলেও মানতে পারবি। ঠিক আছে, অঙ্ক করাবো তখন বুঝিয়ে যাবি। ক্লিয়ার হলো ভিনের সূত্র কি বললাম? আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, কনসেপ্টটা শুনে নিবি, গল্পের মতো করে বলে দিচ্ছি শুধু, এবার মন দিয়ে শোন। একটা অবজেক্ট, একে আমি হিট করেছি, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার টি তে নিয়ে এসেছি, বা T1 এ নিয়ে এসেছি, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার T1 এ নিয়ে এসেছি, ছেড়ে দিলাম। এই কি করবে? হিট রেডিয়েট করবে, মানে তাপ বিকিরণ করবে, তাই তো? এই যে তাপটা বিকিরণ করবে, এখানে শুধুমাত্র একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যেরই শক্তি পাওয়া যাবে না, অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি পাওয়া যাবে। বুঝতে পারলি? হয়তো λ1 এর জন্য পাওয়া যাচ্ছে, λ2 এর জন্য শক্তি পাওয়া যাচ্ছে, λ3, মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হচ্ছে। এবার এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সঙ্গে রিলেটেড যে এনার্জির মান, তাদেরকে নিয়ে যদি একটা গ্রাফ প্লট করা যায়, তাহলে গ্রাফটা দেখতে হবে এইরকম, তাই তো? এবং সেই গ্রাফে আমি দেখতে পাচ্ছি যে একটা λm এর জন্য, পার্টিকুলার একটা ল্যামডার মানের জন্য এনার্জির তীব্রতা সব থেকে বেশি হচ্ছে, যেটাকে আমি ই ল্যামডা দিয়ে ডিফাইন করেছি। ঠিক আছে, তো তাকে আমি নাম দিলাম λm। ঠিক আছে, ম্যাক্সিমাম তীব্রতা বোঝানোর জন্য আমি ল্যামডার নাম কি দিলাম? λm। ঠিক আছে, এর থেকে বেশি ল্যামডাও হতে পারে কিন্তু তার জন্য এনার্জি কম হচ্ছে, এর থেকে কম ল্যামডাও হতে পারে কিন্তু তার জন্য এনার্জি কি হচ্ছে? কম হচ্ছে। বলে দিস না এটা মিনিমাম বা ম্যাক্সিমাম লেখার জন্য করেছি, ল্যামডার মিনিমাম বা ম্যাক্সিমাম মান এটা নয়। ঠিক আছে, এই এমটা এসছে এটাকে ম্যাক্সিমাম বোঝানোর জন্য। ক্লিয়ার আমার কথা কি বললাম? ওকে। তো ভিন এই গ্রাফটাকে অবজার্ভ করে এখান থেকে তিনি বলতে পারলেন যে এই ল্যামডা এম এর মান এবং এই যে টেম্পারেচারে এক্সপেরিমেন্টটা করা হয়েছে সেই টেম্পারেচার, তাদের গুণফলটা অলওয়েজ কনস্ট্যান্ট আসছে। এর ক্ষেত্রেও যা আসছে, সেকেন্ড ক্ষেত্রেও তাই আসছে, থার্ড ক্ষেত্রেও তাই আসছে, মানে পুরোপুরি কনস্ট্যান্ট আসছে। বুঝতে পারলি আমি কি বললাম? ওকে। এই কনস্ট্যান্টটার নাম দেওয়া হয়েছে বি, বা এটাকে বলা হয় ভিনস কনস্ট্যান্ট। কি বলা হয় এটাকে? ভিনস কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে ভিনস কনস্ট্যান্ট, বি দিয়ে এটাকে ডিফাইন করা হয়েছে। এর আগের ক্লাসে আমরা স্টিফানের ধ্রুবক পড়েছিলাম, সিগমা দ্বারা ডিফাইন করেছিলাম। মানটা কেউ বলবি সিগমার? স্টিফানের ধ্রুবকের সিগমার মান 5.672 10 পাওয়ারে -8। ভেরি গুড, 5.672 10 পাওয়ারে -8। এটা ছিল একক বললাম না আমি, এটা ছিল স্টিফানের ধ্রুবক। এখানে ভিনসের ধ্রুবক, ভিনসের ধ্রুবকের মানটা হচ্ছে 0.0025। ঠিক আছে, কি বললাম? 0.0025 মুখস্থ করতে পারবি? 0.0029, সরি, 0.0029। দশমিকের পর একটু একটু চেঞ্জ হতেই পারে, কোনো বিষয় নয় সেটা। ওকে, এটা মনে রাখবি। এবং এর একটা একক আছে, কেউ বলতে পারবি এককটা কত হবে? এই ভিনস ধ্রুবক যেটা আছে, ভিনস কনস্ট্যান্ট যেটা আছে, তার এককের মান কত হবে, কে বলবি? পারবি না? ইকুয়েশনে দেখতেই পাচ্ছিস তুই মানটা, ডিগ্রি সেলসিয়াস হবে একটা, টেম্পারেচার আছে তাই জন্য ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এই টেম্পারেচারটা তো ক্যাপিটাল টি আছে না, তাহলে কেলভিন হবে। আর ল্যামডার কি হয়, তরঙ্গ দৈর্ঘ্যের ইউনিট কি হয় রে? দৈর্ঘ্য তো, মিটার, তাহলে মিটার কেলভিন হবে। মিটার ইন্টু কেলভিন, ডট দিয়ে দিলাম, না তো আবার তুই মিলি কেলভিন বলে ভেবে নিবি এটাকে, মিটার কেলভিন। ঠিক আছে, মনে রাখতে পারবি? ওখানে ছিল 5.672 10 পাওয়ারে -8, আর এখানে কি আছে? 0.0029। যদি একক ভুলে যাস, সমীকরণ মনে করবি, সমীকরণ সব জায়গাতে হেল্প করবে তোকে। ক্লিয়ার হয়েছে রে? কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আমার মনে প্রশ্ন আসলো, তুই আমাকে ডাইমেনশন বল, মানে মাত্রাটা বল। কার মাত্রা বলবি? মাত্রাটা বল বি এর, উইন্স কনস্ট্যান্টের মাত্রা বল তাড়াতাড়ি। এটা এল হবে, আর টেম্পারেচারের জন্য তুই কি করবি? থিটা বা কেলভিন বা যাই কর না কেন, যে কোনো একটা দিলেই হলো, এল কে বা এল থিটা, যেটা বলছিস তোরা। ঠিক আছে, যদি কেউ এটাকে এরকম ভাবে লেখে যে m0 l1 t0 k1, কোনো ভুল আছে? একই তো জিনিস, তাহলে এরকম অপশন থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? এই দুটো সূত্র ছিল আজকের মানে চ্যাপ্টারটাতে, এই বাকি যেটুকু বাকি ছিল তোদের, এই দুটো জিনিসই ছিল। এবার আমি বললাম না যে এটার প্র্যাকটিক্যাল ইউজেসও আছে, দেখে মনে হলো কি সব জিনিস করে দিলাম, কোথা থেকে চলে আসলো, তো একটু প্র্যাকটিক্যাল কিছু করে নি, ম্যাথামেটিক্স করে নি একটা। পেজ নাম্বার 315, পেজ নাম্বার 315, পেজ নাম্বার 315, কোয়েশ্চেন নাম্বার 1, মানে উদাহরণ 1। বের করলি প্রশ্নটা? দেখ, প্রশ্নটাতে এরকম বলা হচ্ছে যে সূর্য দ্বারা বিকিরণ তাপের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি সর্বাধিক তার মান এত। তার মানে যে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য শক্তিটা বেশি হবে সেইটা বলে দিচ্ছে, মানে কি বলে দিচ্ছে রে? ল্যামডা এম বলে দিচ্ছে না? উদাহরণ 1,
ল্যামডা এম বলে দিচ্ছে, কত রে সেটা বলতো ল্যামডা এমটা? 10⁻⁻7 মিটার। বুঝতে পেরেছিস? এবার কি বলেছে, ভিনের সরণ সূত্র থেকে তোকে উল্লেখ করেই দিল কোন সূত্র ইউজ করতে হবে, এর মতো সহজ অঙ্ক আর কি হয়। ভিনের সরণ সূত্র থেকে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা নির্ণয় করো। কি বের করতে বলেছে? সূর্য পৃষ্ঠের তাপমাত্রা। মানে বিষয়টাকে তুই এবার কিভাবে ভাববি শোন। এই হলো একটা সূর্য, এটা হলো সূর্যের পৃষ্ঠ, আলোকমণ্ডলটা, তাই তো? ভেতরে কি আছে না আছে ওগুলো তো আমরা জানি না এখনো। তো আলোকমণ্ডলটা হচ্ছে সূর্যের পৃষ্ঠ। এর যদি টেম্পারেচার টি থাকে, তাহলে এখান থেকে রেডিয়েশন করেছে লাইটকে, হিটকে রেডিয়েট করেছে, তাই তো রে? এই রেডিয়েশনের মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি আছে। সব থেকে ম্যাক্সিমাম এনার্জি সম্পন্ন যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কত? এইটা। আর এর টেম্পারেচার কত ছিল? টি। আমি কি বলেছিলাম? এই দুটোকে গুণ করলে কি হয়? সবসময় কনস্ট্যান্ট হয়। ভিন দিয়েছিল কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে, এটা বলতে ভুলে গেছি, সরি। ভিনের যে সূত্রটা, সেটা কৃষ্ণ বস্তুর জন্য ছিল, কিন্তু আমরা ইউজ করছি কোথায়? সূর্যের ক্ষেত্রে। মানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন, একটু এরর হবে, বাট কাছাকাছি মান তো পাবো। বুঝতে পারলি? আইডিয়াল কৃষ্ণ বস্তুর জন্য এই সূত্রটা প্রযোজ্য, বাট আমরা সূর্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। তাহলে অ্যাকর্ডিং টু ভিনস ল বা ভিনস ডিসপ্লেসমেন্ট ল, ল্যামডা এম ইন্টু টি ইজ ইকুয়াল টু বি, দ্যাট ইজ ভিনস কনস্ট্যান্ট, তাই না? lambda m is 4.9 into 10 power a minus 7. T you have to find out, আর v কত রে? 0.0025 29, সরি সরি, বারবার 25 আমার মাথায় ঢুকে গেছে। 29। তাহলে t ইকুয়াল টু কত হবে বল? বের করে নিবি তোরা, আর কি বলবি? -7/29, উল্টো করে দিলাম না? তাহলে এখানে 1/t করে দিলাম, এবার ঠিক আছে? 29 ইন্টু 1 2 3 4। এবার তোরা নিজেদের মতো টিটা বের করে নে, টিটা নিজেরা ক্যালকুলেট করে নে। ওটা না, নিজেরা ক্যালকুলেট কর, দেখে দেখে বলতে বলেছি। আমি একটু দেখিয়ে দিই, দেখ। যারা যারা আটকে যাচ্ছিস একটু দেখে নে। এখান থেকে যদি টিটা বের করি, 1/t তো করে দিয়েছিলাম ভুল করে। যদি আমি টিটা বের করি, 29 ওপরে যাবে, 29, আর বাকিটা নিচে 4.9, 10⁻⁻7 ইন্টু 10⁻⁴, এরকম তো হবে নাকি? আচ্ছা একটা জিনিস দেখ, এই ভাগটা যদি তোকে করতে হয় তুই কিভাবে করবি শিখে নে, যারা পারিস না সহজে। এটা তো -7 আর 4, তাহলে -3 হচ্ছে না এখানে? তাহলে 10⁻³ ওপরে উঠে দে, 10⁻³ কে উপরে উঠিয়ে দিলে 10⁻³ হয়ে যাবে। নিচে কত হচ্ছে? 4.9। এখানকার 10টাকে উপরে উঠিয়ে দে, কত হয়ে যাবে? 4 হয়ে গেল কি না? এবার তুই 29কে 49 দিয়ে ডিভাইড করলে তো মুশকিলে পড়ে যাবি। দশমিক টশমিক, তুই এটাকে 290 বানিয়ে দে না, হ্যানটাই। ওখান থেকে একটা 10 গুণ করে দিয়েছি, আছে তো প্রচুর, আছে আমার কাছে, যত যত খুশি গুণ করতে পারি। তাহলে পড়ে থাকলো কত এখানে? 10 কিউব। এবার তুই আনন্দে ভাগ কর এটাকে। 49কে 50 ভেবে নে, তাহলে কাছাকাছি মানগুলো পেয়ে যাবি। কর, 5 25 125, তাহলে 5 পয়েন্ট কত বললি? 918 ইন্টু 10⁻³ ঠিক আছে রে? 5918। এরকম ভাবে করবি। এটা কেলভিনে বেরালো, ওকে? কেলভিন।